সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু আদনানস একাডেমি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে। আমি আমার প্রিভিয়াস লেকচারে ইলেকট্রন বিন্যাসের প্রাথমিক ধারণা সম্পর্কে, অর্থাৎ অরবিট এবং অরবিটালের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করতে গিয়ে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছিলাম। তো আশা করি যারা আমার প্রিভিয়াস লেকচারটা দেখছো তাদের এই লেকচারটা বুঝতে ইনশাআল্লাহ খুব সহজ হবে। তো আমরা শুরু করে দিই। আমি এখানে আজকে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব এবং ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদেরকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিংবা ইলেকট্রন সংখ্যা যাই বলুন না কেন, এই তিনটা জিনিস নিয়ে আমাদেরকে ধারণা রাখতে হবে। ইলেকট্রন, প্রোটন এবং পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? তিনটাই কিন্তু একই কথা, বাট বুঝতে হবে। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, আমি এখানে 1 থেকে 30 পর্যন্ত 30টা মৌলের নাম নিয়ে আসছি, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এভাবে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, জিঙ্ক, কপার, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এভাবে 30টা মৌল ধারাবাহিকভাবে মুখস্থ করা লাগবে। এবং আমি এই 30টা মৌল থেকে যেগুলো আমি এখানে পয়েন্ট আউট করছি কিংবা মার্ক করে রাখছি, ওগুলোর ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হবে সেই জিনিসটা আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, লেটস কাম টু দ্য পয়েন্ট। আমি এখানে আপাতত ফর দ্য ফার্স্ট টাইম 3টা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখাবো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। আমি এখানে লিখে রাখছি, এরা তিনটা কিন্তু পরপর আছে, 11, 12, 13। তো ভিউয়ার্স, কাম টু দ্য পয়েন্ট। আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখাই। প্রথমে আমি এখানে প্রিভিয়াস লেকচারে অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলো আলোচনা করছিলাম। তো আজকে আমাদের আলোচনার সুবিধার্থে দুটো বক্স করে আমি এগুলা মার্ক করে রাখছি। তো আসা যাক সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে। আমরা প্রথমে প্রথম শক্তি স্তরে চলে আসবো। প্রথম শক্তি স্তরের ইলেকট্রন, আমরা সবাই জানি প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর আছে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে 1s, এবং এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। ওকে, দিলাম। তার মানে আমাদের প্রথম শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত? 2। তাহলে আমাদের নিউক্লিয়াসের পরে এই কক্ষপথটাই হচ্ছে প্রথম কক্ষপথ বা N1, ঠিক আছে? তাহলে আমরা এখানে 2টা ইলেকট্রন দিয়ে দিই। তাহলে দেখো দিচ্ছি। তাহলে আমাদের প্রথম শক্তি স্তরের কাজ শেষ। এবার দ্বিতীয় শক্তি স্তরে আসলাম। আমরা সবাই জানি দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8। ওকে, এবং এখানে দুইটা উপশক্তি স্তর থাকবে, একটা হচ্ছে 2s, একটা হচ্ছে 2p। তো s এর বরাবর মধ্যে 2টা যাবে। তাহলে আমার 4টা হয়েছে এবং 11টা ফিল আপ করার জন্য আরো কয়টা দরকার? তাহলে আরো আমার 7টা ইলেকট্রন দরকার আছে। তাহলে এখানে 6টা দিলাম। 6টা দেওয়ার পর আমরা দেখতেছি দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন ফিল আপ হয়েছে। ওকে, দুটো দিলে করে দাও, 6, এই যে 8। আমাদের এখন 10টা ইলেকট্রন ফিল আপ হয়েছে এবং আমাদের দুইটা শক্তি স্তরে দেওয়ার পর যেহেতু একটা ইলেকট্রন বাকি আছে, তাহলে অবশ্যই 3 নম্বর শক্তি স্তরে আসতে হবে, অর্থাৎ N3 তে আসতে হবে। তো আমরা সবাই জানি N3 তে উপশক্তি স্তর আছে 3টা, 3s, 3p, 3d, কিন্তু আমার এটা দরকার হচ্ছে শুধুমাত্র 3s। অর্থাৎ আমি এখানে একটা ইলেকট্রন দিলেই আমার 11টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে শুধুমাত্র ইলেকট্রন দেবো কয়টা? যতটা বাকি থাকবে ততটাই আমরা দেখাবো। আশা করি সবাই বুঝতে পারছো। এবং 3 নম্বর শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র একটা ইলেকট্রন বিদ্যমান। তো আমরা এখানে যে কোনো একটা জায়গায় লিখে দিলাম। আশা করি সবাই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পেরেছো। এবার আসো, একইভাবে যারা আমরা সোডিয়ামটা বুঝতে পারছি তারা অবশ্যই ম্যাগনেসিয়ামটাও পারবো। জাস্ট এখানে 3s2, বাকিটা হুবহু একই। তাহলে দেখা যায় 1s2, 2s, 2p দিলাম এবং এরপরে ইলেকট্রন সংখ্যাটা দিয়ে দিই। তাহলে 10টা হয়েছে এবং এখানে আমরা কি দিব? আমরা সবাই জানি 3s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, তাহলে 2টা দিয়ে দিলাম। এবার আসো, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন দাও, দ্বিতীয় শক্তি স্তরে 2 + 6, তাহলে কত হয়? 8। এবং 3 নম্বর শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি 2টা ইলেকট্রন আছে, তাহলে একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম। তোমার ইচ্ছা যে কোনো জায়গায় দেওয়া যাবে। ওকে, এবার আসো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করে দিই কি হয়। প্রথম শক্তি স্তরে আসলাম, এর মানে 1s2, 2s2, 2p6, তাহলে 2 এখানে 10টা পেলাম। এবার আসো 3 নম্বর শক্তি স্তরে 3s, 2 দিলাম, 12টা হয়েছে।
এবার আমরা 3p তে আসবো। এখানে 6টা ইলেকট্রন দান কোনটা হয়েছে, কিন্তু আমার দরকার কয়টা? শুধুমাত্র একটা, তাহলে এক দিলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রথম শক্তি স্তরে ইলেকট্রন পাচ্ছি 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, এবং লাস্ট ওয়ান শক্তি স্তরে আমরা ইলেকট্রন পাচ্ছি কয়টা? 3টা। তাহলে 3টা 3 জায়গায় দেব। আশা করি সবাই সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ইলেকট্রোবিন্যাস কিভাবে করতে হয় সেই জিনিসটা সবাই বুঝতে পারছি। ওকে ভিউয়ার্স, এবার আমরা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের পরে আমি এখানে ফসফরাসে টিক মার্ক দিছি। এই ফসফরাসের ইলেকট্রোবিন্যাসটা বুঝাই দেব। একটু লক্ষ্য করো, ফসফরাসের ইলেকট্রোবিন্যাস যদি আমরা করতে যাই তাহলে একটু দেখি আমরা এখানে কি করা যায়। তাহলে ফসফরাস হচ্ছে 15, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? 15। তাহলে আমাদের ইলেকট্রোবিন্যাস করার সময় এভাবে করা লাগবে 1s2 2s2 2p6। তাহলে 10টা ইলেকট্রন ফিল হয়েছে। 3 নম্বর শক্তি স্তরে আসো 3s2 3p, তাহলে 12টা, আর কয়টা দরকার? 3টা। তাহলে আমরা এখানে 3p3 দিব। আশা করি সবাই বুঝতে পারছো। এভাবে প্রথম শক্তি স্তরে 2টা, 8টা এবং এখানে 5টা ইলেকট্রোবিন্যাস দেখাতে হবে। এবার আসো আমি এখানে ফসফরাসের পরে সালফারের ইলেকট্রোবিন্যাস দেখাবো। আশা করি সবাই শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন সংখ্যা দিতে হবে সবাই বুঝতে পারছো। অর্থাৎ এখানে প্রথম শক্তি স্তরে 2টা হবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে 5টা ইলেকট্রন দেখাতে হবে। আশা করি সবাই পারবে ইনশাআল্লাহ, সেজন্য আমি এখানে দেখাচ্ছি না। এবার আসো ম্যাগনেসিয়াম আলোচনা করছি, এরপর আমরা এখানে ফসফরাসের পরে সালফারটা ডিসকাস করব। তাহলে আমরা সবাই জানি সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 16। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p, ভারত এখানে কত দরকার? 4 দরকার। তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে কত? টোটাল 6টা ইলেকট্রন দেখাতে হবে। তাহলে আমাদের সালফারের ইলেকট্রোবিন্যাসটা হয়ে যাবে। তখন পরীক্ষা যে কোনো একটা করলে হয়। তবে আমার মতে এই কাজটা করার পর শক্তি স্তরটা দেখালে একদম পারফেক্টলি আমরা আনসার করতে পারবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এবং ভুলেও কখনো আমরা ইলেকট্রোবিন্যাস করার পরে মার্ক করবো না, নিচে দাগ দিব না। ঠিক আছে, আশা করি সবাই মনে থাকবে। এবার আমরা সালফারের পরে ক্লোরিনের ইলেকট্রোবিন্যাস করে দেখবো। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 17। তাহলে ইলেকট্রোবিন্যাস করলে হয় 1s2 2s2 2p6 3s2 3p। আমরা এখানে 12টা ইলেকট্রন হয়েছে, তাহলে দরকার হচ্ছে কয়টা? 5টা। তাহলে এভাবে প্রথম শক্তি স্তরে 2, দ্বিতীয় শক্তি স্তরে 8 এবং তৃতীয় শক্তি স্তরে টোটাল 7টা ইলেকট্রন বিদ্যমান থাকবে ক্লোরিনের ক্ষেত্রে। আশা করি সবাই এই 6টা ইলেকট্রন বিন্যাস সবাই বুঝতে পারছো। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম বুঝলাম প্রথমে, দেন ফসফরাস, সালফার এবং ক্লোরিন। এই 6টা ইলেকট্রোবিন্যাস যারা বুঝতে পারছো তারা ইনশাআল্লাহ আশা করি আমি এর আগে যে মৌলগুলো ইলেকট্রোবিন্যাস আমি আলোচনা করে নেই এগুলো নিঃসন্দেহে তারা ইজিলি করতে পারবে। তো ভিউয়ার্স, এবার আসো আমি এখানে তোমাদের বইয়ে দেখবা, এই যে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ে দেখবা তোমরা ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে 2টা স্টার দেওয়া আছে। এবং এই 2টা স্টার কেন দিল সেই জিনিসটা আজকে আমি একটু আলোচনা করব, সবাই একটু লক্ষ্য করো। এবার আমরা এটা ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রোবিন্যাসটা করে দেখাই। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। ওকে, এটা হবে 1s2 2s 2p 2s2 2p6। এবার আসো 3 নম্বর শক্তি স্তরে 3s2 3p6 3d খালি রাখলাম। এবার আমরা 4s ইলেকট্রন দিব। এখন এখানে কথা হচ্ছে আমি 3d খালি রাখবো কেন, এই জিনিসটা সবার জানা দরকার। 3d খালি রাখবো কেন, আমি একটা জিনিস আলোচনা করতেছি, এখানে একটু লক্ষ্য করো। 3d এবং 4s এদের মধ্যে কার শক্তি বেশি বা কার শক্তি কম এই জিনিসটা একটু দেখতে হবে। আমরা সবাই যখন ইন্টারে যাব তখন কোয়ান্টাম তত্ত্ব যেখানে আলোচনা করছে ওখানে 3টা থিওরি আছে, একটা হচ্ছে আউটবাউ নীতি, একটা পাউলের বর্জন নীতি, একটা হচ্ছে হুন্ডের নীতি। এবং আউটবাউ নীতিতে বলা হয়েছে ইলেকট্রন সমূহ যখন ইলেকট্রন বিন্যাসে যখন আমরা সেট আপ করি তখন ওই ইলেকট্রন গুলো যাওয়ার সময় কম শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ভ্রমণ করে বা পরিভ্রমণ করে। তো সেক্ষেত্রে 3d এবং 4s এর মধ্যে
নিঃসন্দেহে আমরা বলতে পারি 3D এর চেয়ে 4s এর শক্তি কম। দ্যাটস ওয়াই 3D তে আগে ইলেকট্রন না গিয়ে 4s ইলেকট্রন সেটআপ করতে হবে। দেন পর্যায়ক্রমে কম শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন পরিভ্রমণ করবে। এখন সেটা আমরা মুখে বলছি, কিন্তু সেটা প্রমাণ করে দেখাতে হবে। তো তোমাদের ওই কেমিস্ট্রি বইয়ে একটা থিওরি আছে, সেই থিওরিতে বলা হয়েছে যে n প্লাস n এর উপর নির্ভর করে এই উপশক্তি স্তরগুলোর শক্তিমাত্রা নির্ধারণ করা যায়। এখানে n হচ্ছে, আমি দেখি 3D এর ক্ষেত্রে কি হয়। এখানে আমরা সবাই জানি 3 টা হচ্ছে n এর মান, d টা হচ্ছে উপশক্তি স্তরের মান, ঠিক আছে। এবং এই উপশক্তি স্তর d এর জন্য l এর মান কি আমরা সবাই প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করছিলাম। s এর জন্য l এর মান হচ্ছে 0 এবং d এর জন্য l এর মান কত, 2। ওকে, এবার আসো আমি এই 3D এর জন্য তার শক্তি মাত্রাটা নির্ণয় করব n প্লাস l সূত্র অনুসারে। তাহলে এখানে n এর মান হচ্ছে 3, তো d এর জন্য l এর মান কত, 2। দ্যাট মিন্স এখানে 3D শক্তি হচ্ছে কত, 5। এবার একই সেম সূত্র দিয়ে আমরা কার জন্য করব, 4s এর জন্য করব। করলে আমরা পাই n প্লাস l ইকুয়ালস টু, এখানে n এর মান হচ্ছে 4, তো s এর জন্য হচ্ছে l এর মান কত, 0। দ্যাট মিন্স এখানে 4s এর শক্তি হচ্ছে 4। তার মানে বোঝা গেল যে এখান থেকে আমরা বুঝতে পারতেছি 3D is less stronger, I mean এখানে 3D এর শক্তি 3D is stronger than কি 4s। দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই আউটবাউন্ড এই নীতি অনুসারে 3D তে ইলেকট্রন না দিয়ে কোথায় দিতে হবে, 4s ইলেকট্রন দেখাতে হবে। তো ভিউয়ার্স একটু লক্ষ্য করো, আমরা এখানে প্রথমে 2টা দিয়ে দিব, তাহলে দেখতেছি এখানে হচ্ছে 18টা 20টা, এখানে বাকি আছে কয়টা, 4টা ইলেকট্রন বাকি আছে। এই জিনিসটা আমরা এখানে দেখাবো। তো সবাই এটুকু বুঝতে পারছো আশা করি। কিন্তু ক্রোমিয়ামের একটা ধর্ম হচ্ছে যে সকল ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ডি অরবিটালে যাবে, সেই ডি অরবিটালের ইলেকট্রন দ্বারা আমরা সবাই জানি 10। এখন 10 বলে কোন একটা অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ দখলে প্রাপ্ত থাকলে সেই অরবিটালটা তুলনামূলকভাবে কি হয়, স্থিতিশীলতা বা স্টেবিলিটি অর্জন করতে পারে। দ্যাটস ওয়াই এখানে 3D টা অর্ধপূর্ণ হয়ে যাওয়ার চেষ্টা করবে এবং দেখা যাবে যে এই 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে 3D 5 যখন হয়ে যায় তখন সে তুলনামূলকভাবে কি হয়, স্টেবিলিটি অর্জন করতে পারে। এজন্য ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এভাবে থাকে না 1s2 2s2 2p6 3s2 3p6। এখন সে 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে অর্ধপূর্ণ হয়ে যাবে এবং 4s এর একটা ইলেকট্রন কমে যাবে। তো আমরা চাইলে এই টোটাল ফিগারটাকে আর্গন লিখে বাকি জিনিসটাকে এভাবে দেখাতে পারি 3D 5 4s। আশা করি সবাই বুঝতে পারছি। এবার আসো, এজন্য তোমাদের বই দেখবা এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যেখানে আছে সেখানে এরকম একটা স্টার দেওয়া আছে, কারণ এটা একটু ব্যতিক্রম। এবার আসো কভারের ক্ষেত্রে কি হয়, কভারের ক্ষেত্রে আমাদের এভাবে এখানে অর্ধপূর্ণ হয়েছে কিন্তু এখানে কি হবে, পূর্ণ দখল প্রাপ্ত হয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে কভার হচ্ছে 29 এবং কভারের ইলেকট্রন বিন্যাসটা হবে বরাবরের মতো কি 1s2 2s2 2p6 3s2 3p6 3D খালি রাখলাম, যেহেতু আমরা সবাই জানি এখানে ইলেকট্রন অবশ্যই 4s এ বসানোর পর বসাতে হবে, ঠিক আছে। তাহলে কেন হবে 4s 2 দিলাম। এখন এখানে 18 20, তাহলে আমার ইলেকট্রন কটা দরকার, 9টা না, 9টা দেখালাম। এখন 9 দেখানোর পর আমরা দেখতেছি যে এখানে যদি 3D যদি 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে 3D পূর্ণ দখলে হয়ে যাবে এবং সে তখন স্টেবিলিটি অর্জন করতে পারবে। তাহলে ও ইলেকট্রন বিন্যাসটা হবে যে 1s2 2s2 2p6 3s2 3p6 3D ওতে 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নিলে 3D 10 হয়ে যাবে এবং এখানে একটা বরাবর মতো একটা ইলেকট্রন কমে যাবে। তো এটাকে আমরা এই জায়গা থেকে এতটুকু পয়েন্টের পরিবর্তে আমরা আর্গন লিখবো, দেন বাকি জিনিসটা এভাবে লিখে দিতে পারি। আশা করি সবাই এই দুটো ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হলেও সবাই খুব সহজ ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পারছো। তো ভিউয়ার্স একটু লক্ষ্য করো, আমি এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ফসফরাস সালফার এরপরে কি যে ক্লোরিন এই 6টা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানোর পর ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করছি। আশা করি সবাই ইনশাআল্লাহ পারবা। এবার আমি এখানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু করে দেখে।
পটাশিয়ামের ইলেকট্রোবিন্যাসটাও আমরা পারবো আশা করি, কারণ আমি 3D এবং 4s সঙ্গে একটা রিলেশনশিপ বলেই দিলাম, তাহলে ইনশাআল্লাহ সবাই পারবা। এবার আমি আর্গনের ইলেকট্রোবিন্যাসটা করব, ঠিক আছে? তাহলে কি হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি আর্গন হচ্ছে 11 নম্বর অবস্থানে। তাহলে কি হবে, আর্গনের ইলেকট্রোবিন্যাস করলে কি হয়, 1s2 2s2 2p6 3s2 3p6। এই দেখো সবাই একটু লক্ষ্য করো, এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে 8টা, এখানে কয়টা, 8টা ইলেকট্রন আছে। অর্থাৎ এখানে আর্গনের সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ বা 8টা ইলেকট্রন ফিল আপ করে আছে। দ্যাটস ওয়াই ও কাউকে ইলেকট্রন দানও করবে না, কারো থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা এই ধরনের অর্থাৎ যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ বা 8টা ইলেকট্রন ফিল আপ থাকে তাদেরকে অষ্টক পূর্ণ বলা হয়। এই জন্য কাউকে ইলেকট্রন এরা দানও করতে পারে না, ইলেকট্রন কারো থেকে গ্রহণ করতে পারে না, এরা সম্পূর্ণ স্টেবল হয়ে যায়। এই জন্য এদেরকে বলা হয় গ্রুপ 18 নম্বর মৌলগুলোর মধ্যে বৈশিষ্ট্যটা দেখা যায়। হিলিয়াম ব্যতীত নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের সবার বৈশিষ্ট্য হচ্ছে যে এদের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ থাকে। দ্যাটস ওয়াই এরা সবসময় স্টেবল থাকে, কারো থেকে ইলেকট্রন নেও না, কাউকে ইলেকট্রন দান করতে পারে না। তো আশা করি ভিউয়ার্স, আশা করি আমার লেকচারটা সবাই বুঝতে পারছো, এবং ইনশাআল্লাহ আমি এর পরবর্তী ক্লাসে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে কিভাবে আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারি, আবার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যুজ্যতা ইলেকট্রন ও যোজনী কিভাবে নির্ণয় করতে পারি, আবার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ধাতু ও ধাতু কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি, এই বিষয়গুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ততক্ষণ আমাদের সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।